নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 5টার 5 মিশালিতে প্রথমেই আর্জি করে ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়ের খবর। সিবিআই 14 দিনের জেল হেফাজত চেয়েছিল, তো 14 দিনের জেল হেফাজত পাওয়া গিয়েছে, কিন্তু জেলে সঞ্জয় রায়ের প্রতিবেশীকে পার্থ চট্টোপাধ্যায়, পার্থরই প্রতিবেশী হবেন সঞ্জয়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী সঞ্জয় রায় প্রেসিডেন্সি জেলে একই ওয়ার্ডে। আরো জানবো, আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, প্রেসিডেন্সি জেলে কড়া নিরাপত্তা আপাতত রাখা হয়েছে সঞ্জয় রায়কে। পয়লা 22 নম্বর ওয়ার্ড, যেখানে পার্থ চট্টোপাধ্যায় থাকেন, সেই পয়লা 22 নম্বর ওয়ার্ডের 21 নম্বর সেলে রাখা হয়েছে সঞ্জয়কে। জেলের সেলে নিয়ে আসার আগে তার জেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়া জেলের মেডিকেল টিম দ্বিতীয় দফায় পয়লা 22 নম্বর ওয়ার্ডে তাকে যখন নিয়ে যায় তখন তার চেক স্বাস্থ্য পরীক্ষা করে এবং তারপর তাকে 21 নম্বর সেলে নিয়ে যায়। এই 21 নম্বর সেলে হাবিব নামে একজন খুনের আসামি ছিল, তাকে অন্যত্র সরানো হয়েছে। কড়া নিরাপত্তার ফেলে সিসিটিভির নজরে তাকে রাখা হয়েছে এবং সর্বক্ষণ সিসিটিভির মনিটরিং এ তাকে রাখা হবে। এছাড়া বিশেষ দুই কারারক্ষী তার নজর রাখবে। তবে এখনো পর্যন্ত তিনি জেলে পৌঁছানোর পর পর্যন্ত তিনি বিড়বিড় করে যাচ্ছেন যে আমি কিছু জানি না এই সংক্রান্ত বিষয়। প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে সেলে তাকে রাখা হয়েছে পয়লা 22 নম্বর ওয়ার্ডের 21 নম্বর সেল, ঠিক তার পিছনেই রয়েছে প্রেসিডেন্সি জেলের যে ফাঁসির মঞ্চ সেটি। আমি আরেকটু তোমার থেকে একটু জেনে নিতে চাইবো, এই যে জায়গায় যে ওয়ার্ডে থাকবে সেই ওয়ার্ডের নিরাপত্তা কিরকম? কারণ আমরা আগেই জানি যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন সেখানে রাখা হয়েছিল কড়া নিরাপত্তা রাখা হয়েছিল ওই ওয়ার্ডের মধ্যে। সঞ্জয় রায়ও এখন ওই ওয়ার্ডে। সো ওই ওয়ার্ডে আমি একটু ভৌগোলিক জায়গাটা একটু বুঝে নিতে চাইবো, ওই ওয়ার্ডের নিরাপত্তা কিভাবে নেওয়া হয়েছে। নম্বর ওয়ার্ডে শিক্ষা দুর্নীতি মামলায় যারা একাধিক অভিযুক্ত, যারা এই মুহূর্তে জেলে রয়েছেন, তারা অনেকেই রয়েছেন এবং যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের মতো সেখানে একজন ব্যক্তি রয়েছেন, ফলে প্রথম থেকেই ওয়ার্ডের প্রতি সিসি ক্যামেরার নজর সর্বক্ষণের জন্যই থাকে। সঞ্জয়কে যেখানে রাখা হচ্ছে পয়লা 22 নম্বর ওয়ার্ডের মধ্যে যে সেল 21 নম্বর সেল, সেখানেও সিসি ক্যামেরার নজরদারি থাকবে। সিসি ক্যামেরাতে সর্বক্ষণ থেকে নজরদারি করা হবে। এছাড়া বিশেষ দুই কারারক্ষীও তার প্রতি নজর রাখতে চলেছে এবং শুরুতেই তোমাকে বললাম আজকে তাকে যখন প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়, জেল অফিস থেকে তাকে জেল হাসপাতাল পর্যন্ত কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা এবং দ্বিতীয় দফায় তাকে ফেলে নিয়ে আসার আগে সেই পয়লা 22 নম্বর ওয়ার্ডে সেখানেও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সর্বক্ষণ জেলের তরফ থেকে তাকে পুরোপুরিভাবে নজরে রাখা হচ্ছে। যেহেতু সঞ্জয় রায়কে নিয়ে প্রচুর চর্চা চলছে এবং তার যে কারণে তিনি অভিযুক্ত, সে কারণেই হচ্ছে কোনোভাবেই নজরদারির ক্ষেত্রে যাতে কোনোভাবে যাতে ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে জেলা আধিকারিকরা প্রত্যাখ্যান দিয়েছেন, এমনটাই আমরা জানতে পারি। ধন্যবাদ আবির। কড়া নজরদারি থাকবে, কড়া নজরদারি থাকবে, কারণ একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায় হেভি ওয়েট, কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে এই কেস হেভি ওয়েট কেস, সেই ঘৃণ্যতম অপরাধের জন্য জেল হেফাজতে রয়েছে সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায়ের নিরাপত্তা, অর্থাৎ কখন কি করছে না করছে প্রতি মুহূর্তে তাকে ওয়াচ করা হবে, প্রতি মুহূর্তে দেখা হবে কোথাও কোনো রকম যেন কোনো ফাঁক ফোকর না থেকে যায়। ইতিমধ্যে এই সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের জন্য আবেদন করেছিল সিবিআই। দিনের জেল হেফাজত, এই 14 দিন পার্থ প্রতিবেশী সঞ্জয়। তো এ তো গেল সঞ্জয় রায়। এদিকে আর একজন সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন করে তদন্ত করবে সিবিআই। কি তদন্ত করবে সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। হাইকোর্ট চত্বর থেকে ব্রেকিং নিউজ আসছে, আপনাদের জানিয়ে রাখি। কিছুক্ষণ আগে আমরা আপনাদের জানিয়েছিলাম ডিভিশন বেঞ্চে যাচ্ছেন সন্দীপ ঘোষ, তো সেখান থেকে খালি হাতেই তাকে ফিরতে হলো। কিন্তু ডিভিশন বেঞ্চে কেন যাচ্ছিলেন সন্দীপ ঘোষ? তাহলে একটু পিছনে যেতে হবে। হাইকোর্টে বড়সড় কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছে আজ দুপুরে। এতদিন পর্যন্ত সিবিআই এর হাতে দুটো গুরুত্বপূর্ণ তদন্ত ছিল, এক সেদিন আর্জি করের ঘটনা, আর এক 14ই আগস্টের আর্জি করের ঘটনা। সিবিআই এর হাতে আরো একটা তদন্ত চলে এলো, অর্থাৎ সন্দীপ ঘোষ জামানায় যা যা আর্থিক দুর্নীতি সেই তদন্তও করবে সিবিআই।
আর তার বদলেই এবার গিয়েছিলেন সেই তদন্ত রুখতে, তিনি গিয়েছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, কিন্তু সন্দীপ ঘোষকে সেখান থেকে খালি হাতে ফিরতে হলো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে, সরাসরি অর্ণবের থেকে আগে আপডেট নেব, তারপর ডিটেল জানবো। অর্ণব, ডিভিশন বেঞ্চের কেন মনে হলো যে খালি হাতে ফেরানো উচিত সন্দীপ ঘোষকে? দেখো, বিষয় একটাই, 16 তারিখে সিট গঠন হলো এবং 16 তারিখে সিট গঠনের পর তার তদন্তের প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং আজকে যে তারিখ রয়েছে প্রায় 7টা দিন অতিক্রান্ত, সিট তদন্ত এগিয়েছে। এতদিন ডাক্তার সন্দীপ ঘোষ কোথাও কিন্তু অবজেকশন জানাননি, আদালতে আসেননি। এই বিষয়টাই কিন্তু আদালতে যিনি মূল মামলাকারীর আইনজীবী উজ্জ্বল রায় তিনি তুলে ধরলেন। তিনি বললেন সিট তো তদন্ত করছিল, তখন তো অবজেকশন জানায়নি, তাহলে সিবিআই তদন্ত হওয়ার পর এই 20 মিনিট আধ ঘন্টার মধ্যে সে এলো কেন? এবং একই সঙ্গে বেশ কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্ট রেফারেন্স হলো যেখানে এই ধরনের নির্দেশের কপি নেই এবং একটা ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অর্ডার সিবিআইকে দেওয়া হয়েছে। সেই ঘটনায় তড়িঘড়ি এই ধরনের নির্দেশের কপি ছাড়া শুধুমাত্র মেমো নিয়ে লিভ টু আপিল অর্থাৎ জরুরি ভিত্তিতে মামলা আপিল মামলা করার অনুমতি চাওয়া, এই ধরনের নজির খুব রেয়ার, হয় না, তদন্তের ক্ষেত্রে হয় না। সব কিছু খতিয়ে দেখে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডাক্তার সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যকে খালি হাতেই পেরালেন, জরুরি কোনো আপিল মামলার অনুমতি দিলেন না। বারবার তিনি চাইছিলেন, অর্থাৎ সন্দীপ ঘোষের আইনজীবী চাইছিলেন কাল সকাল 10টার মধ্যে সিবিআই কাজ শুরু করে দেবে এবং সমস্ত নথি সিটের কাছ থেকে চলে যাবে, তার আগে অন্তত এই তদন্তের উপর একটা স্টে দেওয়া বা তাদের বক্তব্য শোনা হোক। কিন্তু ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ করলেন না। রেগুলার বেঞ্চ অর্থাৎ সোমবার ছুটি, মঙ্গলবার রেগুলার বেঞ্চ যেটা রয়েছে সেখানে গিয়ে তিনি আবেদন করবেন এবং সেই বেঞ্চ যা সিদ্ধান্ত নেবে এর মধ্যে সিবিআই তদন্ত শুরু করে দেবে, রেগুলার কেস লঞ্চ করবে। কাজেই তদন্তের যে আশু উদ্দেশ্য সেটা সফল থাকলো, অর্থাৎ সিবিআই তদন্তের ওপর আপাতত কোনো হস্তক্ষেপ করলো না, কোনো স্থগিতাদেশ নয়। সব থেকে বড় কথা, ডাক্তার সন্দীপ ঘোষের জরুরি মামলা করা, আপিল মামলা করার আবেদনটাই শুনলো না কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। সেই দিক থেকে খালি হাতে ফিরতে হলো ডাক্তার সন্দীপ ঘোষকে। সিবিআই তদন্তের নির্দেশ, তার জামানায় সিবিআই অর্থাৎ দুর্নীতির যে তদন্ত করবে সেই তদন্ত ঠিক। এবার এই ডিটেলটা একটু জানতে চাইবো যে কোন তদন্ত করবে সিবিআই, হাইকোর্টের কি নির্দেশ, কোন মামলার প্রেক্ষিতে নির্দেশ, কি নির্দেশ, কোন তদন্ত করবে সিবিআই? 16ই আগস্ট রাজ্য সরকার যে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরির যে বিজ্ঞপ্তি জারি করেছিল এবং সিট কি কাজ করবে তার যে পেরিফেরিটা ঠিক করে দিয়েছিল রাজ্য, সেই পেরিফেরির যে দুর্নীতি, অর্থাৎ ডাক্তার সন্দীপ ঘোষ গত কয়েক বছরের প্রিন্সিপাল থাকাকালীন আরজি কর হাসপাতালে যে দুর্নীতি হয়েছে, সেটা বায়োমেডিক্যাল ওয়েস্ট হতে পারে, সেটা মৃতদেহ বা মরদেহ নিয়ে সেটার অনিয়ম হতে পারে, কাটমানি হতে পারে, টেন্ডার দুর্নীতি হতে পারে, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ফেলকে পাস করানো হতে পারে। এই যে যাবতীয় দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির মধ্যে যেটা ক্রিমিনালিটি রয়েছে অর্থাৎ ফৌজদারি অপরাধ যেখানে লুকিয়ে রয়েছে সেগুলি তদন্ত করবে সিবিআই। তবে তোমায় বলে রাখি, এই ঘটনায় সিবিআই যদি কালকে এই ঘটনার রেগুলার কেস তারা লঞ্চ করে, সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইসিআইআর অর্থাৎ এনফোর্সমেন্ট কেস ইনিশিয়াল রিপোর্ট যেটা বলি আমরা, তারাও হয়তো খুব জলদি 2-1 দিনের মধ্যে শুরু করবে। কারণ আজকে ইডির তরফে দেখার মতো তৎপরতা ছিল, একক বেঞ্চে যখন ডাক্তার সন্দীপ ঘোষের জামানার এই মামলা সিবিআই তদন্তে ইডি তদন্তে চেয়ে মামলা করেছিল আক্তার আলী, সেই মামলা শুনানি চলাকালীন। কারণ ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী তিনি জানান যে এফআইআর সিট করেছে সেই এফআইআর এর কপি তাদের চাই, কারণ আমাদের রাজ্যে ইডি তদন্তের ক্ষেত্রে কোনো কিন্তু ব্যারিয়ার নেই, রাজ্যের কোনো অনুমতি ক্ষেত্রে লাগে না। তাদের যে শিডিউল অফেন্স, আমাদের রাজ্যের যে কোনো থানায় যদি কোনো অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের মধ্যে যদি আর্থিক অপরাধ বা আর্থিক তছরূপের কোনো গন্ধ লুকিয়ে থাকে, সেক্ষেত্রে ইডি সেই এফআইআরটাকে নিয়ে তারা একটা এনফোর্সমেন্ট কেস ইনিশিয়াল রিপোর্ট প্রস্তুত করার জন্য তারা কেস স্টার্ট করতে পারে। কাজেই এক্ষেত্রে ইডির তদন্ত সম্ভবত সময়ের অপেক্ষা মাত্র। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যদি রেগুলার কেস কালকেই লঞ্চ করে, এক্ষেত্রে সিবিআই হাইকোর্টের নির্দেশ মেনে হয়তো 2-1 দিনের মধ্যে ইডিও আরজি করে ঢুকে পড়বে এই পিএমএলএ অ্যাক্টে আর্থিক তছরূপের তদন্ত শুরু করে দিতে। ধন্যবাদ অর্ণব। আক্তার আলী যার করা মামলার ভিত্তিতে এই নির্দেশ, সেই আক্তার আলীর বক্তব্য একবার শুনবো। যেই অভিযোগগুলো করেছিলাম আমি সেই অভিযোগগুলোতে এখনই আমি স্ট্যান্ড করে আছি। আর আমি এগুলো কেন করেছি,
তার একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আজকে আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। ছাত্রদের জীবন নিয়ে খেলা করতে আমি আর দেব না। আমি এই বাংলার মাটিতে কাউকে খেলা করতে দেব না। দরকার হলে তাতে আমার যদি প্রাণের আহুতি দিতে হয় আমি দেব। মামলাতে চাইলেন ইডি মূলত যারা আর্থিক অপরাধ তদন্ত করে, কিন্তু এক্ষেত্রে আপনারা পেলেন সিবিআই, তাতে তো আপনাদের মামলাদের আসল উদ্দেশ্য কি সফল হবে? না, আমরা দুটোই চেয়েছিলাম, সিবিআইও চেয়েছিলাম, ইডিও চেয়েছিলাম। আপনি প্রেয়ারগুলো যদি দেখেন তাহলে হবে। যদি সিবিআই তদন্ত করে তাহলেও আমার উদ্দেশ্য সফল হবে। কারণ হচ্ছে সিবিআই ইনভেস্টিগেট যখন করবে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে, যখন ফিনান্সিয়াল স্ক্যামে যখন কেস রেজিস্টার্ড হবে, কোয়াইট নর্মাল শিডিউল্ড অফেন্স হিসাবে ইডি এর মধ্যে আসতে বাধ্য, ইডি আসবে। সুতরাং আমার উদ্দেশ্য সফল হবে। এটা এরকম কোনো তদন্ত নয় যে সিবিআই ইডি নিজের মতো করে যাবে, কোর্টে তত্ত্বাবধানে হবে, কোর্টে রেগুলার রিপোর্ট ফাইল করা হবে, জুডিশিয়াল ইন্টারভেনশন একটা থাকবে এর মধ্যে। সন্দীপ ঘোষ একটা দুটো নয়, যদি সেভাবে দেখি তো এই অভিযোগের পাহাড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছেন সন্দীপ ঘোষ। কি কি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এক নজরে দেখে নেওয়া যাক। নানা অভিযোগ, নানা দোষ, নিশানায় সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা ৯/৬, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। অভিযোগের তালিকা দীর্ঘ। অভিযোগ, এই সন্দীপ ঘোষের জমানাতেই আরজি করে আসা বেওয়ারিশ দেহ ল্যাবরেটরিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। অভিযোগ, টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ করাতেন সন্দীপ। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে রেট ৮ থেকে ১০ লক্ষ টাকা, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে রেট ৪ থেকে ৫ লক্ষ টাকা। ইচ্ছে করে করানো হতো। এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি। ইন্টার্নশিপ কমপ্লিশন খোঁজ করুন, অনেক ছেলে আছে যাদের ক্যারিয়ার উনি নষ্ট করে দিচ্ছিল। এরকম বহু অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। প্রত্যেকটা ইয়ারে একটা করে ফাইনাল পরীক্ষা হয়, সেই ফাইনাল পরীক্ষাতে তার প্রিয় পাত্রদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া এবং যারা প্রতিবাদ করতো বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে, তার যত দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে ফেল করিয়ে দেওয়া এবং একজনকে একাধিকবার ফেল করিয়ে দেওয়া, এই অভিযোগ বহু ছাত্ররা বহুবার করেছে এবং সামনাসামনি করেছে। অভিযোগ, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময় ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভসে সব মেডিকেল বর্জ্য পাচার করা হতো। এ নিয়ে তদন্ত হয় বলে দাবি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর। বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। অভিযোগ, সন্দীপের জমানায় মাত্র ৩ জন তার যাবতীয় কাজের বরাত পেতেন। অভিযোগ, এই স্বজন পোষণে সন্দীপের পকেট ভরত। এ অভিযোগ, প্রতি টেন্ডার থেকে ২০% পর্যন্ত কমিশন দাবি করত সন্দীপের টিম। অভিযোগ, আরজিকর হাসপাতালে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিনও চালু করেন এই সন্দীপ ঘোষ। আন্ডার গ্র্যাজুয়েটদের কাউন্সেলিং এর খরচেও টাকা ৯/৬ অভিযোগ উঠেছে। সন্দীপের আমলেই কাউন্সেলিং এ মাত্র ১৭ দিনে ১৪ লক্ষ টাকারও বেশি খরচ করা হয় বলে অভিযোগ। এক কথায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা ৯/৬, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। নিউজ 18 বাংলা। না, এখানেই শেষ নয়। যত দিন যাচ্ছে তত নতুন নতুন কীর্তি নজরে আসছে।
নতুন নতুন অভিযোগ উঠছে। আসলে এতদিন ভয়ে হয়তো কেউ মুখ খুলতে পারেননি, এবার খুলছেন। অভিযোগ আসছে মারাত্মক। মনে পড়ে 2022-এ স্যালাইনের সংকট দেখা গিয়েছিল, এবং তাও কোথায় না আরজি করে ট্রমা কেয়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই ট্রমা কেয়ারে স্যালাইন মিলছে না। কেন মিলছে না স্যালাইন? দুর্নীতির জন্য। স্যালাইন মিলেছে বেনিয়মি কাজের জন্য। ড্যামেজ কন্ট্রোল তো করা হলো, কিন্তু স্যালাইন কেন মিলছিল না জানবেন? অভিজিৎ আমার সঙ্গে রয়েছে। অভিজিৎ, 2022-এ এই যে স্যালাইন মিলছিল না, একটা সময় ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল আরজি করে, তার জন্য অনেকে দায়ী করছেন এই সন্দীপ ঘোষকে। কেন? অতনু, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নানান কুকীর্তি, তার মধ্যে 2022 সালের জুলাই মাসে যেভাবে এই আরজিকর হাসপাতালে স্যালাইন পাওয়া যায়নি, হঠাৎ করেই ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকরা প্রথম দেখতে পান যে স্যালাইন নেই, এবং স্টোরে যাওয়া হয়, স্টোর রুমে গিয়ে দেখা যায় যে কোনো স্যালাইন নেই। সেই সময়ই জানা যায় যে স্যালাইন সরবরাহকারী সংস্থা তাদেরকে দীর্ঘদিন ধরে প্রায় 1 বছরের কাছাকাছি তাদের বিল প্রাপ্য টাকা মেটানো হয়নি, প্রায় কোটিখানেক টাকা, এবং সেই টাকা না মেটানোর জন্য তারা স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয়। এবং জানা যায় যে এই স্যালাইন সরবরাহ করার জন্য এই যে টাকা, সেই বিল মেটানোর জন্য কমিশন বা কাটমানি চেয়েছিলেন সন্দীপ ঘোষ, যা দিতে রাজি হয়নি ওই সংস্থা। এবং এরপর সেই স্যালাইন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে এনে এই হাসপাতালে সেখানে পরিস্থিতি কোনো মতে সামাল দেওয়া গিয়েছিল সেইবার। আর 2023-এ অভিজিৎ, 2023-এ তো আরো ভয়ানক অভিযোগ উঠেছিল। মৃতদেহ ভাড়া দেওয়া হচ্ছে, 4-4টে ডেড বডি ভাড়া দেওয়া হয়েছিল, রেজিস্টার লোপাট করে দেওয়া হয়েছিল লুকানোর জন্য। কি অভিযোগ ছিল? অতনু, সেটাও মারাত্মক অভিযোগ। গত বছর জানুয়ারি মাসে এখানকার ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস তিনি অভিযোগ করেন যে প্রথমত মর্গের রেজিস্টার উধাও, এবং 4টি মৃতদেহ, সেই মৃতদেহ এখানে পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারও সেই মৃতদেহের যে যারা নিকটাত্মীয় তারাও অভিযোগ করেন যে তারা তাদের দেহ পায়নি, এবং তখন জানা যায় যে সেগুলোকে ডেমনস্ট্রেশনের জন্য পাঠানো হয় অন্যত্র, যেটা সন্দীপ ঘোষ সম্পূর্ণ অনৈতিকভাবে করেছিলেন বলে অভিযোগ। মানে ভাড়া খাটানো হয়। এবং সেখানেই শেষ নয়, যে অভিযোগ করেছিলেন তৎকালীন বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাসকে তড়িঘড়ি তার জন্য বদলিও করে দেওয়া হয়। আর সন্দীপ ঘোষ তিনি বহাল তবিয়তে এই আরজিকর হাসপাতালে বিরাজ করেন। অতনু, অভিজিৎ, আরো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ, এই যে এত কিছু করে যাচ্ছেন দিনের পর দিন সন্দীপ ঘোষ, সেই সব কিছু সামলাতে গেলে তো একা সামলানো যাবে না, ধরা পড়ে যাবেন তো বিভিন্ন জায়গায়। তাহলে কিছু সাঙ্গপাঙ্গ দরকার, তাহলে কিছু এমন লোক দরকার যারা এই অপরাধগুলোকে ঢাকা দিতে সাহায্য করবে। কাছের কিছু জুনিয়র ডাক্তার, কাছের কিছু সঙ্গী সাথী, তো তাদের তো উপঢৌকন দিতে হবে। তাদেরকে হাতে রাখতে গেলে কি করতে হবে? আরজি করের গেস্ট হাউসে মদের আসর বসাতে হবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগও রয়েছে যে নিজের পছন্দের লোকজনদের নিয়ে আরজি করের গেস্ট হাউসে মদের আসর বসান, তাই তো অভিজিৎ? একদমই অতনু, এই সন্দীপ ঘোষ তার পেটোয়া এখানকার একটি ছাত্র সংগঠনের বেশ কিছু ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নদেরকে নিয়ে একটা চক্র তৈরি করেছিলেন, এবং সেই পেটোয়া চক্র যারা ফেল করলেও তাদেরকে পাস করানো হতো, যারা সাদা খাতা জমা দিলেও তাদের পাস করানো হতো, তাদেরকে অনার্স পাইয়ে দেওয়া হতো। কিন্তু সেখানেই শেষ নয়, এই আরজিকর হাসপাতালের গেস্ট হাউসে সেই পেটোয়া ছাত্রছাত্রীদেরকে নিয়ে মদের আসর বসতো, মদ্যপানের আসর বসতো, সেখানে দেদার ফুর্তি হতো। হাসপাতালের ছাত্রদের যে ফেস্ট, সেই ফেস্টে সেখানে দেদার ফুর্তির আসর বসতো। চমৎকার, ধন্যবাদ অভিজিৎ, ধন্যবাদ। তো যাকে ঘিরে এত মারাত্মক অভিযোগ, সেই তার বিরুদ্ধে এবার যখন সবাই মুখ খুলতে শুরু করেছেন, স্বাভাবিকভাবেই কিছু গুজবও তো রটবে।
তেমনই এক গুজব যে তাকে নাকি এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সরিয়ে দেওয়ার পর ন্যাশনাল মেডিকেল থেকেও সরিয়ে দিয়ে যখন হাইকোর্ট তাকে কম্পালসারি ছুটিতে পাঠানোর কথা বলে, আপাতত ছুটিতে পাঠানোর কথা বলে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাকে নাকি মেডিকেল স্বাস্থ্য ভবনের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্পষ্ট করে দেন এসব ভুয়ো। As per the order of Honorable High Court, Calcutta, Dr. Sandeep Ghosh is already on extraordinary leave. His order for National Medical College has also been cancelled. Let me clarify emphatically that there is no such order that he has been posted as OSD at Swasth Bhavan. Look into the alleged financial irregularities at RJ Kar Hospital. A special investigation team has been formed on 16th August 2024. SIT has already started their investigation. সিবিআই তদন্ত করছে সিজিও কমপ্লেক্সে, রোজ একবার করে ডেকে পাঠাচ্ছে সন্দীপ ঘোষকে। তদন্তের অগ্রগতি কি তা জানতে এবার আরজি করের জুনিয়র ডাক্তাররা তারা সিজিও কমপ্লেক্সে তারা দেখা করতে চান আধিকারিকদের সঙ্গে, জানতে চান তদন্তের অগ্রগতি কি। আমার সঙ্গে রয়েছেন অনুপ, রয়েছেন এখান থেকে আমার প্রতিনিধি অনুপ। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, কিছুক্ষণ আগেই প্রতিনিধিরা আরজি করের থেকে প্রতিনিধিরা গিয়েছেন সিজিওতে। একেবারে যে জুনিয়র ডাক্তার যারা এখন যারা আন্দোলন করছে তারাই মূলত কিন্তু ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর, সেই দপ্তরে কিছুক্ষণ আগে এসেছেন এবং ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরের ভিতরে তারা গিয়েছেন। তদন্তকারী যে আধিকারিক, সেই আধিকারিকের সঙ্গে একইভাবে কিন্তু কথা বলবেন। তদন্তের গতি প্রক্রিয়া কতটা অগ্রগতি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে যেমন তারা জানতে চাইবে এবং তাদের কাছ থেকে পাশাপাশি এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ সম্পর্কেও কিন্তু বেশ কিছু তারা তথ্য জানতে চাইবে বলে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের যে ফার্স্ট ফ্লোর সিবিআই যে একেবারে যেখানে তদন্ত প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু তারা গিয়েছে, তাদেরকে ঠিক একেবারে সিবিআই দপ্তরের ভিতরেই কিন্তু বসানো হয়েছে এবং তদন্তকারী একজন আধিকারিক তাদের সঙ্গে কথা বলবেন কিছুক্ষণ বাদে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এরই পরবর্তী ক্ষেত্রে তারা বেরিয়ে কিন্তু তাদের সঙ্গে কি কথা হলো পুরো বিষয় কিন্তু স্পষ্ট করবে। যদিও এখনো পর্যন্ত তারা যে জুনিয়র চিকিৎসক যারা এসছেন তারা কিন্তু একেবারে তদন্তের যে শুধুমাত্র অগ্রগতি, সেই অগ্রগতি কোন পথে, ইতিমধ্যেই যেমন সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, এছাড়া আর কে কে এই ঘটনায় আছে, কোনো কিছু তারা লিঙ্ক পেয়েছে কিনা তাদের কাছ থেকে কিন্তু এই বিষয়টি জানা হবে বলে এমনটাও কিন্তু স্পষ্ট করা হচ্ছে এবং কিছুক্ষণ পরেই তারা বেরোবেন এবং তদন্তের মূলত অগ্রগতির কথাই বলা হচ্ছে। অগ্রগতির বিষয় কিন্তু জানার জন্যই তারা সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর সেই দপ্তরে এসেছেন। ধন্যবাদ।